অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে একের পর এক রিট হচ্ছে হাইকোর্টে। এবার হামিদ টিকা নিয়ে তদন্ত চেয়ে রিট করা হয়েছে। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। একই সঙ্গে তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। অন্যদিকে ইউনূস সরকারের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে করা আরেকটি রিটের আদেশ বৃহস্পতিবার। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে প্রায় ৩ মাস আগে। তবে এরই মধ্যে সেই সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আইনি প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে হামিদ টিকা ব্যবস্থাপনা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা ও বিতর্ক গড়ালো উচ্চ আদালতে। এক রিটে হামিদ টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগ এনে তৎকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা সহ মোট ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনও করা হয়েছে। ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের ৩ ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে গত সপ্তাহে করা আরেকটি রিটের আদেশ হবে বৃহস্পতিবার। সেই রিটে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। পাশাপাশি ওই সময় গৃহীত আইন সংস্কার কমিশনের কার্যক্রম এবং দেশি বিদেশি বিভিন্ন চুক্তির বিষয়ে অনুসন্ধানে কমিশন গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। এই পিটিশনটা আমাদের প্রেয়ার খুব সিম্পল। আমরা অনেক কথা বলেছি, চেয়েছি কি একটা কমিশন অফ ইনকোয়ারি চেয়েছি, যে ইউনূস সাহেবের আমলে যা কিছু ঘটেছে একটা ইনকোয়ারি করতে। অন্যদিকে ডক্টর ইউনূস সরকারের আমলে প্রণীত টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক লাইসেন্সিং নীতিমালা ২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের প্রেক্ষিতে রুল জারি করেছেন হাইকোর্ট। অসংখ্য বিদেশি যে কোম্পানিগুলো আছে, বিশেষ করে MNO মোবাইল নেটওয়ার্ক অপারেটিং যে কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো বিশেষ করে, প্লাস অন্যান্য বিদেশি কোম্পানিগুলোকে প্রায় 4টা লেয়ারের লাইসেন্স দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। ওয়ারাস যেখানে বাংলাদেশের ডোমেস্টিক যে কোম্পানিগুলো আছে, অর্থাৎ আমাদের নিজস্ব কোম্পানিগুলো আছে, সেইগুলো শুধুমাত্র একটা লাইসেন্স নিতে পারবে। তো যেহেতু এটা একটা ভয়ঙ্কর রকমের ডিসক্রিমিনেশন, যেখানে নিজের দেশের কোম্পানি নিজের দেশে ব্যবসা করতে পারবে না। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করেও সম্প্রতি রিট হয়েছে হাইকোর্টে। অর্থাৎ সরকার বিদায়ের পর এবার সেই সময়কার সিদ্ধান্ত ও কার্যক্রম ঘিরে শুরু হয়েছে ধারাবাহিক আইনি লড়াই। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। ক্ষমতায় আসার পর থেকে বিএনপি সরকার গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সম্পাদকরা। তবে সরকার যতক্ষণ গণতান্ত্রিক থাকবে ততক্ষণ সাংবাদিকরাও পাশে থাকবে বলে জানান সম্পাদক পরিষদের নেতারা। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তথ্যমন্ত্রীকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। মোহন ইসলামের প্রতিবেদন। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও জাতির বিবেক বলা হয় সংবাদ মাধ্যমকে। তবে পতিত স্বৈরাচার সরকারের সময় সাংবাদিকতার আড়ালে দলীয় চাটুকারিতা করে এই পেশার মর্যাদা নষ্ট করে অনেক সাংবাদিক ও সংবাদ মাধ্যম। শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে স্থায়ী করতে নিজেদেরকে নগ্নভাবে ব্যবহার করে তারা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে। নানা অভিযোগে কেউ কেউ আছেন কারাগারে। সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, গণমাধ্যমের এসব সমস্যা সহ নানা বিষয়ে আলোচনা করতে রবিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে সম্পাদক পরিষদ। বৈঠক শেষে সম্পাদকরা জানান, ক্ষমতায় আসার পর গণমাধ্যমে হস্তক্ষেপ না করায় বিএনপি সরকারের প্রতি তারা কৃতজ্ঞ। সরকারের গণতান্ত্রিক আচরণ বজায় রাখলে সাংবাদিকরাও তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন সংগঠনটির সভাপতি। অন্যান্য যে সমস্ত নানান ত্রুটি বিচ্যুতি প্র্যাকটিসের মধ্যে আছে, সেগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এবং সেইখানে সরকার যতক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক আচরণ করবেন ততক্ষণ পর্যন্ত সম্পাদকগণ তাদের সঙ্গে এনগেজ থাকবে, এটা আমরা কথা দিয়েছি। ওনারাও এটা ওয়েলকাম করেছেন। হত্যাসহ বিভিন্ন মামলার শিকার 280 জন সাংবাদিক, এর মধ্যে 94 জন হত্যার আসামি। এ নিয়ে প্রধানমন্ত্রীকে জানান সম্পাদকরা। 282 জন সাংবাদিকদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা হচ্ছে এবং তার মধ্যে 94 জন হত্যা মামলার
তারা আসামি হিসেবে, তো সেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে সেই লিস্ট দিয়েছি। এসব মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী। সম্পাদক পরিষদের নেতৃবৃন্দ এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করলে মাননীয় প্রধানমন্ত্রী তাদের অনুভূতির সঙ্গে একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এর আগেও প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছে সম্পাদক পরিষদ। মোহন ইসলাম, ৭১, ঢাকা। গাজীপুরে ডুয়েটে নতুন ভিসি নিয়োগ নিয়ে সংঘর্ষে 7 পুলিশ সহ বহু আহত হয়েছে। ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে উত্তপ্ত পরিস্থিতির। শিক্ষার্থীরা জানান, রোববার বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি যোগ দেওয়ার খবর পেয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রধান গেট বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এদিকে গেটের বাইরে অবস্থান নেয় ভিসি সমর্থকরা। পরে তাদের মধ্যে সারাদিন ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে বিস্তারিত। সম্প্রতি গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। এ নিয়ে প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার নতুন ভিসির ডুয়েটে যোগ দেওয়ার কথা ছিল। খবর পেয়ে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে তারা প্রধান ফটক বন্ধ করে লাল কার্ড কর্মসূচি পালন করতে থাকে। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয়। অন্যদিকে বাইরে অবস্থান করতে থাকে ভিসি সমর্থকরা। চরম উত্তেজনার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় পুলিশ সহ কয়েকজন আহত হন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, ডুয়েটের ভেতর থেকে ভিসি নিয়োগ চান তারা। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আমরা গেটে অবস্থান করছি আমাদের সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বহিরাগত কিছু টোকাই এবং ক্যাম্পাসের ছাত্র দলের ছেলেপেলে এবং প্রশাসন সহ তারা অতর্কিতভাবে আমাদেরকে হামলা চালায় নতুন ভিসিকে ঢোকানোর জন্য। আমাদের ডুয়েটে যে সকল শিক্ষক কর্মরত আছেন তারা আমাদের ম্যান্ডেট বোঝেন, তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বোঝেন। আমরা চাই আমাদের মধ্য থেকেই এই আমাদের ভিসিটা হোক। শিক্ষার্থীরা আরও জানান, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের নিয়োগ দেওয়া দরকার। আদৌ যদি শিবির কেউ থাকেও এইভাবে ফ্রেমিং করার সুযোগ আছে যে শিবির থাকলেই এদেরকে মারা যৌক্তিক, যেখানে দাবিটা সবার জন্য, সকলের জন্য সার্বজনীন, যে আমাদের সকল ডুয়েটিয়ানদের একটাই দাবি, ডুয়েটে আগে থেকে কর্মরত একজন শিক্ষককে ভিসি বানান। আমরা সবাই অপ্রস্তুত ছিলাম প্রতিহত করার জন্য। তখন আমাদের বেশ কিছু শিক্ষার্থী গুরুতর আহত হয়। মেজর মাইনর ইনজুরিটি মিলে প্রায় 30 থেকে 40 স্টুডেন্ট হবে। প্রায় 3 ঘন্টা সংঘর্ষের পর পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জানান, কাউকে কাজে যোগ দিতে বাধা দেয়া নৈতিক নয়। এদের দুই পক্ষকে নিবৃত্ত করতে 7 জন পুলিশ আহত হয়েছে। এই ব্যাপারে একটা মামলা হবে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নেব। ভিসি স্যার এসে পরবর্তীকালে বিদ্যুৎ থেকে কাগজপত্র পাঠিয়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ে ভিসি দায়িত্ব গ্রহণ করেছেন। সংঘর্ষে যদি কেউ লিপ্ত হয় আমরা যদি কোনো পক্ষে সাহায্য চান সাহায্য করবো। যদি কোনো কেউ ফৌজদারি অপরাধে জড়িয়ে পড়ে আমরা দৃঢ় ব্যবস্থা নিই। সরকার ভিসি নিয়োগ দিয়েছে, স্বাভাবিকভাবে এটা দায়িত্ব হস্তান্তর হবে। কেউ যদি বিরোধিতা করে, সেন স্বার্থ করে, চেষ্টা করে, তাহলে সেটার আমরা খতিয়ে দেখে ব্যবস্থা নিই। এদিকে শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। হাসিবা আলী বর্ণা, ৭১। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে 7 দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এদিকে ঘটনার 5 দিন পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় আন্দোলন আরও জোরদার করেছেন শিক্ষার্থীরা। প্রক্টর অফিসের পর রোববার প্রশাসনিক ভবনে তালা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন রাইয়ান বিন আমিন। রবিবার সকাল 10টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনিক ভবনের 2টি গেটে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেয়। শিক্ষার্থীরা জানান, ঘটনার 5 দিন পার হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এজন্য প্রশাসনকে জবাবদিহি করতে হবে। পাশাপাশি ক্যাম্পাসের নিরাপত্তা বাড়ানোর দাবিও জানানো হয়। আসামি ধরা পড়লো না, এখানে আমার না আসলে মনে হচ্ছে না অসহযোগিতা বা সহযোগিতার প্রশ্ন আসে। আমার কথা হচ্ছে আসামি এখন ধরা পড়ে যাওয়া উচিত ছিল। যতদিন পর্যন্ত না আমরা অপরাধী খোঁজ পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রেজিস্টার ছাড়বো না। শুনেই যাচ্ছি যে কাজ চলছে। একজন আসামিকে ধরতে আসলে পুরা বাংলাদেশের আর্মি পর্যন্ত চলে গেল, 5টা সেকশন থেকে কাজ করা হচ্ছে। তবুও কতদিন সময় লাগে এটা আমাদের আসলে জানার বিষয়। প্রশাসনিক ভবনে তালা দেওয়ার পর সেখানে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। তিনি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দেন। গোয়েন্দা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই র্যাব, আমাদের
পুলিশ বাহিনী, NSI, DGFI এবং অন্যান্য যে ডিবি, SB এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সিগুলো কাজ করে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের সাথে সমন্বয় করছেন। আমরা আশা করি অভিযুক্ত অতি দ্রুত গ্রেফতার হবে। এদিকে ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে দর্শন বিভাগের শিক্ষার্থীরা। দ্রুত অপরাধীকে গ্রেফতারের কারণে একজন নিরপরাধ ব্যক্তিকে অপরাধী সাজিয়ে তারা প্রশাসন একটা নাটকের সুযোগ পাবে। আপনারা এই নাটকটা করতে দিবেন না। শাস্তি অবশ্যই আমরা চাই, সেই সাথে আমাদের ভিসি স্যারের সাথে এইভাবে অপমানজনক যে ঘটনা ঘটানো হয়েছে এটারও আমরা দাবি জানাই এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। বনশ্রী হালদার, ৭১। দেখছিলেন রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দলবল নিয়ে সহকারী পরিচালককে অস্ত্র দেখিয়ে হুমকির ঘটনায় মামলা করা হয়েছে শেরেবাংলা নগর থানায়। গ্রেফতার হয়েছে 2 জন। খোঁজ নিয়ে জানা গেছে, জোরপূর্বক আউটসোর্সিংয়ে লোক নিয়োগ দিতে রাকিব ওরফে পিস্তল রাকিবের লোকজন অস্ত্র নিয়ে সহকারী পরিচালকের রুমে গিয়ে হুমকি দেয়, যা ধরা পড়ে সেখানকার সিসি ক্যামেরায়। বিস্তারিত আশিক মাহমুদের প্রতিবেদনে। 16 মে বেলা 11:46 জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দলবল নিয়ে ঢুকতে দেখা যায় একদল যুবককে। কিছু দূর এগিয়ে তারা প্রবেশ করে হাসপাতালের সহকারী পরিচালক রাশিদুল আলমের রুমে ঢুকেই তারা হাসপাতালের বাকি সবাইকে বের করে দেন। এর কিছুক্ষণ পর সবাই একই ভঙ্গিতে হাসপাতাল ত্যাগ করেন। বিষয়টি নিয়ে হাসপাতালের সহকারী পরিচালক রাশিদুল আলমের সাথে কথা বলে জানা যায়, আউটসোর্সিংয়ে লোক নিয়োগ দিতে একটি গ্রুপ তার রুমে ঢুকে হুমকি ধামকি দেয়। এ সময় তারা রিভলভার দেখিয়ে ভয়ও দেখায়, যদিও তিনি বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলেননি। সরকারি হাসপাতালে ঢুকে একজন সহকারী পরিচালককে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার নেপথ্যে কারা? জানা যায়, দলবল নিয়ে শুরুতেই সহকারী পরিচালকের রুমে প্রবেশ করা লাল গেঞ্জি পরিহিত এই যুবকের নাম স্বপন। মাথায় ক্যাপ পরিহিত সাদা কালো চেক শার্ট গায়ে এই যুবকের নাম মেহেদি, আর শার্ট গায়ে এই যুবকের নাম কাজী আরিফ। সবশেষে গা ঝাড়া দিয়ে রুমে প্রবেশ করা গেঞ্জি পরিহিত এই যুবকের নাম নাসির। সহকারী পরিচালক রাশিদুল আলমের সাথে কথা বলে জানা গেছে, রুমের ভেতরে গিয়ে মাথায় ক্যাপ পরিহিত সাদা কালো চেক শার্ট পরা এই মেহেদি অস্ত্র দেখিয়ে হুমকি দেয়, আর সবশেষে রুমে প্রবেশ করা এই নাসির তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। খোঁজ নিয়ে জানা গেছে, এই চক্রের সবাই কাল্লা রাকিব ওরফে পিস্তল রাকিবের লোকজন। তার নেতৃত্বে কিছুদিন আগেও এই হাসপাতালে গোলাগুলির ঘটনা ঘটেছিল। তখন রাকিবের সহযোগী রুবেলকে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল রোগীর স্বজন ও হাসপাতালের স্টাফরা। হাসপাতালের সহকারী পরিচালককে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেছে ভুক্তভোগী। সিসি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের একজন সেই লাল গেঞ্জি পরিহিত স্বপন, অন্যজন আলামিন। পুলিশ বলছে, এই ঘটনার নেপথ্যে থাকাদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। এখানে এই আউটসোর্সিং নিয়ে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে। এই গ্রুপের মধ্যেই তাদের মতানৈক্য না হওয়াতেই তারা এডি অ্যাডমিনের রুমে এসে সেদিন জটিলতা তৈরি করেছে। তাৎক্ষণিক আমাদের ব্যবস্থা নেওয়ার ফলে অন্য কিছু ঘটে নাই, তবে হুমকি ধামকি দিয়েছে এটা আমরা জেনেছি। একটা অভিযোগ পেয়েছি, অভিযোগের ফলে মামলা হবে। মামলার পরবর্তীতে আমরা তদন্ত করে দেখব যে আসলে কোন গ্রুপ এই ঘটনাটি ঘটিয়েছে। গ্রেপ্তারকৃত স্বপন ও আলামিনকে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠিয়েছে পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দ্রুত গ্রেপ্তার করা হোক ঘটনায় জড়িত সব সন্ত্রাসীকে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের মূল হোতা সহ 8 সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটির সাইবার পুলিশ সেন্টারের অভিযানে উঠে এসেছে ভয়ঙ্কর অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডি নেটওয়ার্কের তথ্য। সবুজ মাহমুদের প্রতিবেদন। দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছে একটি চক্র। এতে মোবাইল ব্যাংকিং ও ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন হয়।
পরে সেই অর্থ ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হয়। পুলিশ বলছে, সাধারণ মানুষকে অনলাইন জুয়ার প্রতি প্রলোভিত করে গত 6 মাস প্রতিদিন প্রায় 1,80,00,000 থেকে 2 কোটি টাকা অবৈধভাবে লেনদেন করেছে তারা। এর একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা করে আসছিল। এসব সাইটে জুয়ারিরা মোবাইল ব্যাংকিং সেবা, বিকাশ, রকেট, নগদ, বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রিপ্টো ওয়ালেট ব্যবহার করে অর্থ লেনদেন করত। তারা গত প্রায় 6 মাস ধরে প্রতিদিন 1,80,00,000 টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে লেনদেন করত এবং এর বড় একটি অংশ বিদেশে পাচার করত ডিজিটাল হুন্ডি এবং ক্রিপ্টো ওয়ালেটে ট্রান্সফারের মাধ্যমে। চক্রটির অধিকাংশ সদস্যের বয়স 30 বছরের নিচে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ময়মনসিংহ ও কিশোরগঞ্জে অভিযান চালিয়ে 4 জন এবং নরসিংদীর পলাশ, ঢাকার ধানমন্ডিতে অভিযান চালিয়ে আরও 4 জন সদস্যকে আটক করেছেন তারা। এবং আমরা তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস, গুরুত্বপূর্ণ আলামত জব্দ করেছি। আলামতের মধ্যে রয়েছে 13টি মোবাইল ফোন, যার মধ্যে প্রথম অভিযানে 7টি এবং দ্বিতীয় অভিযানে 6টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া আমরা সর্বমোট 20টি সিম উদ্ধার করি। সিআইডি বলছে, এখন পর্যন্ত সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে 116টি অনলাইন জুয়ার ওয়েবসাইট শনাক্ত করে বন্ধের জন্য বিটিআরসিতে পাঠানো হয়েছে। আমাদের যে ইন্টারপোল এবং অন্যান্য যে সমস্ত আমাদের পন্থা আছে, সেই পন্থাগুলো ব্যবহার করে আমরা এই টাকা দেশে ফেরত আনার চেষ্টা করব। পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএফআইইউ এবং আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে সিআইডি। জিরো করার যে টার্গেট, সেই টার্গেট আমাদের থাকবে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। হাম ও ডেঙ্গু থেকে বাঁচতে এসব রোগ প্রতিরোধের চেয়ে প্রতিরোধের দিকেই বেশি নজর দিতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসকরা ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণের টিকাদান, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও জনসচেতনতা বাড়ানোর উপর জোর দেন। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। দেশে হামের প্রাদুর্ভাবে প্রতিদিন ঝরছে একের পর এক নিষ্পাপ শিশুর প্রাণ। আক্রান্তও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। প্রতি বছর ডেঙ্গুতেও মারা যাচ্ছে বহু মানুষ। হাম ও ডেঙ্গু প্রতিরোধ নিয়ে ড্যাবের এই আলোচনা সভায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম জোরদার, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত ও সময়মতো চিকিৎসা গ্রহণ খুবই জরুরি। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাম ও ডেঙ্গুর প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ছাড়া টেকসই সমাধান সম্ভব নয়। রোগ প্রতিরোধে সরকার ও জনগণকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন তিনি। শাল দুধ খাওয়ায় না, বাচ্চাদের যেই টাইমে গ্রোথটা হওয়ার কথা, এটার সাবস্টিটিউট ভিটামিন এ কয়েকদিন দিলে 2 মাস থাকে, এরপরে আর থাকে না। সামাজিকভাবে মানুষদেরকে সচেতন করতে হবে। এরপর যে হবে না রোগটা, এটা আমি বলবো না, হবে। তবে এই বর্তমান প্রেক্ষাপট থেকে আমার দৃঢ় বিশ্বাস, আমরা যদি পুষ্টির ব্যাপারে মায়েদের তার সন্তানের প্রতি দায়িত্ববোধকে বৃদ্ধি করতে পারি, এইসব ব্যাধি থেকে অনেকটা মুক্ত হতে পারি। সময় মতো টিকার ব্যবস্থা করায় হাম আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে বলেও তার দাবি। মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট 100% উপরে 104% পর্যন্ত আমরা টিকা কার্যক্রম অ্যাচিভ করেছি। এখন আমরা মাইকিং এবং টিনের বোমা দিয়ে খুঁজে খুঁজে আমরা বাচ্চা এনে যারা টিকা পায় না, আমরা টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যে হাম রোগীর সংখ্যা কমেছে, 0 ছিল ডেথ। 2 জন মাত্র সন্দেহজনক হামের রোগীর মৃত্যু ছিল। একটা হলো মৌলভীবাজার, একটা হলো সুনামগঞ্জ। আমরা বিভাগেরই প্রতিদিন আমরা হিসাব দিই। যে কোনো রোগ প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকেই বেশি নজর দেয়া ও শিশুদের সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোতে আইসিইউ এর সংখ্যা বাড়ানোর আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রিভেনশনের দিকে আমাদের সবচেয়ে বেশি মনোনিবেশ করতে হবে কিউরের চেয়ে। আগামী মঙ্গলবার দিন আরো 10টা আইসিইউ ইন অল ওভার দ্য কান্ট্রি, আমরা 10টা নতুন আইসিইউ আমরা ডিস্ট্রিক্ট লেভেল হাসপাতালে খুলে যাচ্ছি। সিফাত ফারুকী, 71, ঢাকা। জাতীয় সংসদ প্রাঙ্গণে শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির বর্ষিয়ান নেতা মিজানুর রহমান সিনহা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার সহ বিএনপির সিনিয়র নেতা ও দীর্ঘদিনের সহকর্মীরা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। বেলা 11:30টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে সমাহিত হবেন মিজানুর রহমান সিনহা। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম।
মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা 83 বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শুক্রবার রাতে। তার মরদেহ দেশে আনার পর রবিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় প্রবীণ এই রাজনীতিবিদের জানাজা। এতে যোগ দেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সহ বিএনপির সিনিয়র নেতারা। জানাজার আগে মিজানুর রহমান সিনহার জীবন বৃত্তান্ত পাঠ করেন ডেপুটি স্পিকার কাইসার কামাল। পরে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহকর্মীরা। জনাব মিজানুর রহমান সিনহা তার ব্যক্তিগত জীবনে অত্যন্ত অমায়িক মানুষ ছিলেন, সবসময় সকলের কল্যাণের জন্যই কাজ করেছেন। দলের সদস্য থাকা অবস্থায় তার সঙ্গে আমাদের আপুসিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গভীর একটা আন্তরিক সম্পর্ক ছিল, যে কারণে আমরা সবসময় দেখেছি যে কোনো সমস্যাতেই তিনি মিজানুর রহমান সিনহা বেগম জিয়ার কাছে আসতেন, আমাদের দেশনেত্রীর কাছে আসতেন, ম্যাডামের কাছে আসতেন এবং তার কাছ থেকে পরামর্শ করতেন। একজন দিলখোলা মানুষকে আমরা হারালাম। তিনি শিল্পক্ষেত্রেও অনেক কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, সাথে সাথে জাতীয় সংসদে এবং তার রাজনৈতিক জীবনেও সকলের কাছে প্রিয়ভাজন হয়েছিলেন। আমরা আশা করি আল্লাহ তাকে বেহেশত নসিব করবেন। পরে সংসদ সচিবালয়ের খতিব তার জানাজার নামাজ পড়ান। জানাজা শেষে মিজানুর রহমান সিনহার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্পিকার, স্থানীয় সরকার মন্ত্রী ও চিফ হুইপ। মোহন ইসলাম, ৭১, ঢাকা। রাসায়নিক সংকটে এবার কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে রাসায়নিক আমদানি প্রায় 50% কমে যাওয়ায় এর দাম বেড়েছে কয়েক গুণ। ফলে চামড়া প্রক্রিয়াজাতে অন্তত 20 গুণ খরচ বাড়বে বলে আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা। তবে আমদানিকারকরা বলছেন মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবেই এবার রাসায়নিক বাজার অস্থির। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ট্যানারিতে পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণে লাগে 120 থেকে 130 রকমের রাসায়নিক, যার বেশিরভাগই আমদানি নির্ভর। ট্যানারি মালিকরা বলছেন কোরবানির ঈদ এগিয়ে এলেও প্রয়োজনীয় রাসায়নিক পাওয়া যাচ্ছে না। যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকু কিনতে হচ্ছে চড়া দামে। কেমিক্যালের ইন্ডাস্ট্রিয়ালভাবে 30%, 40% দাম বাড়ছে, পৃথিবীতে জাহাজ ভাড়া বাড়ছে, কিন্তু আমরা চামড়া বিক্রি বাড়ে নাই। ওভারঅল তো আমার লস। আমার দাম দিবে কে? আমার প্রাইস যদি বিক্রি করতে না পারে, 10 সেন্ট যদি আমার কেমিক্যাল কস্ট বেড়ে যায়, তাহলে আমি বিক্রি তো পাচ্ছি না। আমি আমদানিকারকরা বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে এবার রাসায়নিকের সংকট তৈরি হয়েছে। যেখান থেকে র ম্যাটেরিয়ালসগুলো আসে সেখান থেকে সবাই দাম বাড়ায় এবং সিগনিফিকেন্টলি, নট ইন 10%, 20%, 25% প্রাইসে কোনো বেতন বাড়াচ্ছে, কোনো 50% প্রাইস বাড়াই ফেলছে। কেমিক্যাল ইম্পোর্টার আমরা সেভাবে ইম্পোর্ট এখন করতে পারতেছি না, কারণ এই বেশি দামে কেমিক্যাল ইম্পোর্ট করে যদি এটাকে মার্কেটে যদি সেই পরিমাণ দাম না ওঠে তাহলে তো সে লস যাবে, ডাইরেক্ট লস। তবে ট্যানারি মালিকদের সংগঠনের অভিযোগ রাসায়নিক সহ সালফিউরিক অ্যাসিডের বাজারটা নিয়ন্ত্রণ করছে কয়েকটি সিন্ডিকেট। ছোট বড় মাঝারি ট্যানারি মালিকরা যারা আপনার কমার্শিয়াল এক্সপোর্টার, তারা কিন্তু আসলে কেমিক্যালস নিয়ে দিশারা। এই সালফারিক অ্যাসিড আপনার ছিল 40 টাকা কেজি, সেটা হয়ে গেছে 230 টাকা কেজি। এই যে আপনার প্রথম স্টেজে আমার কিন্তু সালফারিক অ্যাসিডের প্রয়োজন হয়, বাংলাদেশে 6-7টি কোম্পানি আপনার উৎপাদন করে, তারা আপনার সিন্ডিকেট করে আপনার এটা মূল্য বৃদ্ধি করে দিয়েছে। চলমান সংকটেও বন্ড সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কিছু পরিমাণ রাসায়নিক আমদানি করতে পারলেও বিপাকে পড়েছে নন বন্ডের কারখানাগুলো। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথে।